এক একটা সেকেন্ডের মেয়াদ অনেক সময় 1 ঘন্টার থেকেও বেশি মনে হয়। সময় যেন তার গতি থামিয়ে অনন্তকাল ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছে গভীর বিস্ময় নিয়ে। সে বোধহয় আর কখনো গতি বাড়াবে না। এই অ্যান্টিক ক্লকের ঘর বদলের শব্দ, রিসর্টের গা ছুঁয়ে শান্ত গঙ্গার কুলকুল শব্দ এক অদ্ভুত সুর হয়ে ছড়িয়ে পড়ছে। এই ছন্দ মন ভুলিয়ে দেওয়ার মতো। ফিসফিসে হাওয়া আলতো ছুঁয়ে যাচ্ছে এই রাতকে। নীরবতা ভেঙে পৃথা বলল, জীবন আমার কাছে এক্কেবারে দুর্বোধ্য। কখন কাকে দিয়ে যে কি করায়, কোন মোড়ে কি রহস্য যে লুকিয়ে আছে আমরা বুঝতেই পারি না। পৃথার কথা শুনে মুখ তুলে তাকালো অর্ণা। তার দিকে তাকিয়ে 4 বন্ধু। এদের টানেই মার্কিন মুলুক থেকে এত দূর ছুটে আসা তার। এই 4 বন্ধুর সঙ্গেই জীবনের সেরা সময় কাটিয়েছে। তাই বন্ধুদের কাছে নিজেকে মেলে ধরেছিল অর্ণা। না বলা কথাগুলো বলতে পারল নির্দ্বিধায়। জীবনের খাঁজে কত অজানা গল্প লুকিয়ে থাকে। যখন সেসব মেলে ধরা হয়, শান্ত হয়ে আসে ভিতরটা। মনে হয় যেন দীর্ঘদিন তোলপাড় করা ঝড় অবশেষে থামল। অর্ণার চোখ দিয়ে জল গড়াচ্ছে এখন। ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়ে ঝরে পড়ছে তার থিতিয়ে আসা যন্ত্রণা। চোখের জলে নিজের অতীত ধুয়ে নিতে চাইছে অর্ণা। চেয়ারে একা বসে থাকা অর্ণার কাছে গিয়ে দাঁড়ালো পারমিতা। অর্ণাকে শক্ত করে জড়িয়ে ধরল সে। কোনো ভুলের জন্য যখন কেউ স্বেচ্ছায় কাঠগড়ায় গিয়ে দাঁড়ায়, অপরাধী সাব্যস্ত করার বদলে যদি ভালোবাসা দেওয়া হয়, হয়তো তার ক্ষত জুড়িয়ে আসে। উষ্ণ আদরে অর্ণাকে সেটাই বোঝাতে চাইল পারমিতা। অর্ণা তাকে জড়িয়ে ধরে কাঁদছে, হালকা হতে চাইছে সে। পৃথা, শ্রমণা আর রোশনিও পায়ে পায়ে গিয়ে দাঁড়ালো অর্ণার কাছে। এই মুহূর্তে কেউই একা করে দিতে চাইছে না অর্ণাকে। কলেজ জীবনে এভাবেই তো একসঙ্গে থাকতো ওরা 5 জন। 4 বন্ধুর অনেক বছর পর দেখা হয়েছে, কিন্তু এই মুহূর্তে অর্ণার পাশে রয়েছে সেই আগের 4 বন্ধু। এমন সময় ভেজা গলায় অর্ণা বলে উঠল, আমি অনেক চেষ্টা করেছিলাম যাতে ঘটনাটা ভুলতে পারি। বিশ্বাস কর, কিছুতেই পারিনি। সুহানার ঘটনাটা দিনের পর দিন আমার মন কুড়ে খেয়েছে। তখন ঝোঁকের মাথায় বুঝতে পারিনি যেটা করছি সেটা মারাত্মক অপরাধ। নিজের জীবনটা পাল্টানোর জন্য মরিয়া একটা মেয়ে আরেকটা মেয়েকে খুন করে ফেলল। আমি তাকে সাহায্য করলাম। এটাই কি কম বড় অপরাধ? আমার শাস্তি পাওয়া উচিত। অথচ দেখ, আমি পৃথিবীর একটা মস্ত দেশের নাগরিক, যশ প্রতিপত্তি কি নেই আমার, কিন্তু ভেতরে যদি উকি মারে কেউ, আমি যে কি একটা জঘন্য অপরাধী সেটা টের পেয়ে যাবে। অর্ণাকে থামিয়ে দিয়ে পারমিতা বলল, তুই যা করেছিস আইনের চোখে হয়তো তা দোষ, কিন্তু পরিস্থিতি সবসময় কি নিয়ম মেনে এগোয়? তা হয় না রে। সিচুয়েশন আমাদের দিয়ে অনেক কিছু করিয়ে নেয়। আমরা পরিস্থিতির দাস হতে না চাইলেও বাধ্য হই। সেই স্ক্রিপ্ট মেনে নিজের ভূমিকাটুকু পালন করি। 2 হাতের তালুতে অর্ণার মুখ তুলে পৃথা বলল, পারমিতা ঠিক বলেছে, এরই নাম জীবন। শর্তে, আপোষে, লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর নামই জীবন। ভুল আমরা সকলে করি। সেই ভুলকে কেউ অপরাধ বলবে, কিন্তু সেই ভুলের জন্য তুই জীবন ভর যে খেসারত দিয়ে চলেছিস, মূল্য দিয়ে যাচ্ছিস, অনুশোচনায় ডুবে আছিস, সেটা কেন? কেউ সেসব হিসেব রেখেছে? তুই চেয়েছিলি কোথাও একটা তোর ভুল বা অপরাধ যাই বল কনফেস করতে, কিন্তু সেটা দিয়ে আমরা তোকে বিচার করব কেন? ঘরের পরিবেশ ভারী হয়ে উঠেছে। পরিবেশ সহজ করার জন্য পারমিতা বলল, সব ঘটনারই ভালো আর খারাপ 2ই থাকে। অর্ণা, তোর মতো আমরাও এই ভালো খারাপের মধ্যে দিয়ে গিয়েছি, একবার নয়
বারবার, কিন্তু কাউকে সেসব কথা বলে উঠতে পারিনি। আজকের এই রাতটা তো সেই কারণেই বেছেছি আমরা, মনের ঘরে গোপন করে রাখা সবকিছু উজাড় করে দেব বন্ধুদের কাছে। চেয়ার ছেড়ে 4 বন্ধুর সঙ্গে বিছানায় এসে বসল অর্ণা। পারমিতা বলে উঠল, এবার কার টার্ন? রোশনি উঠে দাঁড়ালো, ধীর পায়ে এগিয়ে গেল চেয়ারের দিকে। একটু আগেও ওকে প্রাণচঞ্চল দেখাচ্ছিল, কিন্তু এখন অচেনা লাগছে রোশনিকে, একদম গুম মেরে গেছে। যেন এই 5 তারা হোটেলের স্পেশাল সুইটে নেইও, অন্য কোথাও হারিয়ে গিয়েছে। বোধহয় অতীতের পাতা উল্টাতে শুরু করেছে। এমন সময় রোশনি বলল, কিছু কথা কখনো বলা হয়ে ওঠে না, চাইলেও বলা যায় না। এটা আমার এমন একটা অপরাধ, হ্যাঁ অপরাধই বলতে হবে, যেখান থেকে চিরকাল রক্তক্ষরণ হয়। মনে পড়লেই আমি ভেঙে চুরে যাব। ভুলতে চাই কিন্তু ভুলতে পারি না। জীবনের শেষ দিন পর্যন্ত অপরাধী থেকে যাব নিজের কাছে। এটাই বোধহয় আমার শাস্তি। মালদার চাঁচলে আমার বাড়ি, তোরা জানিস। ডাক্তারিতে চান্স পেয়ে কলকাতায় পড়তে আসার বছরখানেক আগের ঘটনা। 12 শেষ করে তখন জয়েন্টের জন্য তৈরি হচ্ছি। জয়েন্টে চান্স পাওয়াটা তখন একমাত্র ধ্যান জ্ঞান। ডাক্তারি পড়ব, শুধু এই স্বপ্নটা তাড়িয়ে বেড়াচ্ছে। লাখ লাখ ছেলে মেয়েদের মধ্যে জয়েন্টে র্যাঙ্ক করা, ডাক্তারিতে সুযোগ পাওয়া যে কতটা কঠিন খুব ভালো করে জানতাম। নিজেকে তাই বইয়ে ডুবিয়ে রাখতাম। সারা দিন পড়তাম, সন্ধে থেকে খানিকটা ঘুমিয়ে নিয়ে আবার রাত জেগে পড়ি। নিঝুম রাতে পড়ায় বেশি মন বসত। শুতে শুতে ভোর হয়ে যেত। আমার বরাবরের রোগ, একবার ঘুমিয়ে পড়লে আর হুঁশ থাকে না। তোরাও হস্টেলে দেখেছিস কেমন মরার মতো ঘুমোতাম। আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। কোনো স্বপ্ন পূরণ করা যে কতটা কঠিন অল্প বয়সেই বুঝে গিয়েছিলাম। কত প্রতিবন্ধকতা ঠেলে তবে ইচ্ছে পূরণের দরজায় গিয়ে পৌঁছানো যায়। তাও অনেক সময় সেই দরজা পার করা যায় না। আমার পরিবারও তেমনই ছিল। তবে পরিবারের একমাত্র মেয়ে হিসেবে কিছুটা স্নেহ, ভালোবাসা অবশ্যই পেতাম। সবার কাছেই তা পেয়েছি। আমার ডাক্তারি পড়ার ইচ্ছেতে সবার মত ছিল। আমার স্বপ্নকে বাবা, জ্যাঠা, কাকারাও গুরুত্ব দিয়েছিলেন। আমিও নেমে পড়েছিলাম আদা জল খেয়ে। সারাদিন পড়াশোনা করার পর ঘন্টা 4 ঘুমিয়ে আবার পড়তে বসতাম। একদিন ওরকম ভোর রাতে শুয়েছি, ক্লান্তিতে সঙ্গে সঙ্গে চোখ বুজে এলো। কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়ালও নেই। হঠাৎ একটা অস্বস্তিতে ঘুম ভেঙে গেল। এতক্ষণ আমার চারপাশে কেউ একটা ছিল। কে ছিল? আশ্চর্য হলাম। অতিরিক্ত পড়ার জন্য যাতে আমার শরীর খারাপ না হয় সেদিকে সবারই নজর ছিল। ঘুমানোর সময় আমাকে ডিস্টার্ব করা হতো না। তবে কে এসেছিল আমার ঘরে? মা? বাবা? তাই হবে হয়তো। কিন্তু দ্রুত আমার ভুল ভেঙে গেল। দেখলাম তলপেটের কাছটা কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে। তরল মতো কিছু একটা লেগে রয়েছে। কি এটা বুঝতে পারলাম না প্রথমে। ধড়মড় করে উঠে বসলাম। টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে ভালো করে চেক করলাম। অবাক হয়ে লক্ষ্য করলাম জামার উপরটা ভিজে রয়েছে। টেবিল ল্যাম্পের আলোয় ভালো করে দেখে বুঝতে পারলাম তরল জিনিসটা কি। মুহূর্তের মধ্যে আশপাশটা পাল্টে গেল। চারপাশ যে একটা তাসের ঘর তা এতদিন বুঝতে পারিনি। হুড়মুড় করে যখন ওই ঘরটা ভেঙে পড়তে দেখলাম, অসহায় মনে হলো নিজেকে। বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। কান্নার একটা স্রোত দলা পাকিয়ে রয়েছে গলার কাছে। আমার কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না। এমনকি কাউকে ডেকে বলবো সে শক্তিও নেই। চেষ্টা করলাম বেশ কয়েকবার, কিন্তু কোনো শব্দ বের হলো না। শুধু জড়ানো, অসহায়, ক্লান্ত গোঙানি বেরিয়ে এলো আমার গলা থেকে। কিছু অপ্রত্যাশিত ঘটনা
আমাদের বেসটাই নড়িয়ে দেয়। যে ভিতের উপর দাঁড়িয়ে থাকি আমরা, সেটাও তখন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চোখের সামনে। আমার অবস্থাও তখন ওই রকম। মা বাবাকে ডেকে সব খুলে বলা উচিত কিনা সেই সিদ্ধান্তও নিতে পারছি না। এখন বুঝতে পারি এক অপরিসীম ভীতি আমাকে গ্রাস করেছিল সেদিন। আজও চোখ বুঝলে ওই ভয়টা অনুভব করতে পারি। আমরা মেয়েরা ভাবি বাইরের দুনিয়া খুব খারাপ। আমরা ভাবি শুধুমাত্র চার দেওয়ালের মধ্যে যেখানে আমাদের পরিবার রয়েছে সেই বৃত্তে ভীষণ নিরাপদ। কি বোকা আমরা, তাই না? যে বাড়ি কোনো মেয়ের কাছে ছিল নিরাপদতম আশ্রয়, সেখানেই যদি নিগৃহীত হতে হয় তাকে। আমি বিশ্বাস করে উঠতে পারছিলাম না। বাড়িরই পুরুষ আমার সঙ্গে এমন জঘন্য কাজ করলো। একটা মেয়ে যদি নিজের পরিবারেই নিরাপত্তা না পায়, বাইরের লোককে বিশ্বাস করব কিভাবে? বালিশে মুখ গুজে আমি কান্নায় ভেঙে পড়লাম। এত জল যে আমার বুকের ভেতর জমেছিল ওই রাতে প্রথম জানতে পেরেছিলাম। কে জানতো ওই চোখের জল বাকিটা জীবন আমাকে বয়ে বেড়াতে হবে।